হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের 12 নম্বর চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। তো আমরা আজকে চেষ্টা করবো অনেক বেশি টার্ম পড়তে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও একটু কমেন্টে জানাও। ওকে, যেহেতু শুনতে পাচ্ছ তাহলে আমরা আজকে ক্লাস শুরু করতে পারি। প্রথমে বলে রাখি, আমরা যখন নগ্নবীজি উদ্ভিদ পড়েছিলাম তখন কিন্তু একটা প্রশ্ন ছিল এরকম: বাংলাদেশে নগ্নবীজি উদ্ভিদের কতটা প্রজাতি আছে? প্রাকৃতিকভাবে যেগুলো জন্মে, বাইরে থেকে যেগুলো আমরা কিনে নিয়ে আসছি এগুলো না, প্রথম থেকেই ছিল যেগুলো। কত প্রজাতি ছিল? 5 প্রজাতির ছিল। তাহলে আমরা ধারণা করতে পারি যে এখান থেকে যেহেতু প্রশ্ন হয়েছিল একবার, তাহলে এই টপিকটা আমরা একবার পড়ে ফেলি। সেটা হলো যে আমি এখানে লিখে রাখছি। তাহলে নগ্নবীজির সংখ্যা তোমরা জানো কত প্রজাতি? 5 প্রজাতি। নগ্নবীজির সংখ্যা ছিল 5 প্রজাতি, এটা তোমরা জানো, এটা মনে রাখার মতো তেমন কিছু নাই এখানে। তো 5-এর পর কত হয়? 6। তাহলে আবৃতবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যা কত? 6। কত? 5-এর পর যেহেতু 6 হয় তো আমরা 6 দিলাম। কিন্তু আবৃতবীজিদের একটা স্বভাব আছে, সেটা হলো আবৃতবীজির আগে দেখো নগ্নবীজি আছে, রাইট? তো আবৃতবীজির মধ্যে যদি আমরা কিছু বৈশিষ্ট্য খুঁজি যেগুলো নগ্নবীজির সাথে মিল আছে, তার মানে তার পূর্বপুরুষের কিছু বৈশিষ্ট্য সে নিজে ধারণ করেছে। তার পূর্বপুরুষের বৈশিষ্ট্য কি? 5। 5-এর পর 6 হয়, আমরা 6 লিখেছি। যেহেতু সে পূর্বপুরুষের বৈশিষ্ট্য কিছুটা ধারণ করে, তাহলে আমরা এবার পূর্বপুরুষের 5টাকে আমরা নিচে নামাবো। কিভাবে নামাবো দেখো, 5টাকে আমরা ভাগ করি এভাবে, 3, 1, 1। কত হলো? 5 হলো না? 3 যোগ 1 যোগ 1 5। তাহলে আমরা বসাই দিই এইভাবে, বড়টা সামনে ছোটগুলো পেছনে। আমি বলছি না এইভাবে মুখস্থ রাখো, আমি এটাই বলতেছি যেমনে পারো মুখস্থ রাখো, মাথায় রাখো। ওকে, তাহলে আমরা কিন্তু 2টা প্রজাতি শিখে ফেললাম। বাকি রইল কয়টা? 2টা। আরও বাকি আছে, তো আমি এই 2টা আগে লিখি। কি লিখবো দেখো? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। ব্যাক 1। কি মনে হচ্ছে? 1। তাহলে আমরা 1 লিখলাম, আমরা আরও একটা 1 দিলাম। তো মনে রাখবা, 1 শব্দটা যখনই আসে তখন আমাদের 71-এর কথা মনে পড়ে, রাইট? ব্যাক মানে হচ্ছে 1, আমরা 2টা 1 দিয়েছি। যখনই আমাদের 1 মনে আসে তখন আমাদের 71-এর কথা মনে আসে। তাহলে 171 প্রজাতির কি আছে? ব্যাকটেরিয়া আছে বাংলাদেশে।
এগুলো আমরা পেয়েছি, প্রমাণ পেয়েছি। এর থেকেও বেশি আছে এখনো, যেগুলো আমরা পাইনি সেগুলো আমরা এখন কাউন্ট করব না, কারণ যে সংখ্যাটা আমরা পেয়েছি এখান থেকেই প্রশ্ন এসেছিল নগ্নবীজির কয় প্রজাতি বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মে। ওকে, ব্যাকটেরিয়ার পরে আসে কিন্তু সায়ানো ব্যাকটেরিয়া। কি আসে? সায়ানো ব্যাকটেরিয়া। দেখো, ব্যাকটেরিয়ার পরে আসে সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার সামনে আমরা কয়টা বর্ণ যুক্ত করেছি? 3টা। 1 2 3, 3টা বর্ণ আমরা যুক্ত করেছি। এই যে দন্ত স দিয়ে যেহেতু শুরু হয়েছে, তাহলে 3 স। 3 কত? 3টা বর্ণ যুক্ত করেছে 3, যেহেতু স দিয়ে শুরু তাহলে 3 স। তাহলে আমরা কিন্তু 4 ধরনের প্রজাতির সংখ্যা পেয়ে গেলাম। তোমাদের এটা মনে থাকবে? যতটুকু সম্ভব মনে রাখতে হবে, কারণ ভার্সিটিতে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দিতে পারে। অলরেডি মেডিকেল এটা আসছিল। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আরেকটু নতুন করে এটাকে সাজাই এইভাবে। ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, এরপর হচ্ছে ছত্রাক, তারপর হচ্ছে শৈবাল, ছত্রাক, শৈবাল, তারপর হচ্ছে ব্রায়োফাইটা, তারপর হচ্ছে টেরিডোফাইটা। কি? টেরিডোফাইটা, নগ্নবীজি বা জিমনোস্পার্ম, এরপর হচ্ছে এনজিওস্পার্ম, আবৃত বীজি। ক্লিয়ার? এই পর্যন্ত তোমাদের মনে থাকবে? এরপরে কিছু রুলস আছে, যেমন এই দুইটা সংখ্যা মনে রাখার একটা সিস্টেম আছে। তুমি যদি এই সিকোয়েন্সটা কয়েকবার দেখো এবং ট্রিক দ্বারা মনে রাখো, তোমার মনে থাকবে। আমি বাধ্য হয়ে এই জিনিসটা পড়াচ্ছি, এগুলো আসলে পড়ার দরকার নেই, পরীক্ষায় আসে বলে আমাদের পড়তে হচ্ছে। কারণ তুমিও জানো না, আমিও জানি না পরীক্ষার সিলেবাস কি। আমরা শুধু এটা জানি যে এই দুইটা বই থেকে প্রশ্ন আসবে, কোন টপিক থেকে আসবে এটা আমরাও জানি না। তাহলে আমি যদি তোমাদের 2000 প্রশ্ন প্রোভাইড করি, নিশ্চিত থাকো যে সেখান থেকে একটা প্রশ্ন না পাওয়ার চান্স আছে, একটাও পাবা না তুমি। যেহেতু বই থেকে প্রশ্ন হয়, তাহলে বইয়ের সব টপিকে আমাদের পড়তে হবে, এই জন্য বাধ্য হয়ে আমরা এটা পড়ছি। লুক, 300 থেকে এবার আমরা বিয়োগ করা শুরু করব। 300 থেকে বিয়োগ করলাম 25, কত হবে? 275। এবার বিয়োগ করো 30, 25-এর পর কত? 30, তাহলে কত হবে? 200 কত? আচ্ছা, 25-এর পর হচ্ছে 30 বিয়োগ করবো আমরা, 25 5 5 করে, 25-এর পর হচ্ছে 30, তাহলে কত হবে? এই কত হবে? 275 থেকে 30 বিয়োগ কর, 245, রাইট? আচ্ছা, তাহলে এখন একটু আমরা দেখি আবৃত বীজিতে কত ছিল? 3 6 1 1, এই হচ্ছে 5। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? একটু কমেন্টে জানাও তো, খুব বুঝতে পারতেছি অথবা বুঝতে পারছি না। এগুলো জেনে কি হবে আজও বুঝলাম না। এগুলো জেনে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, প্রশ্ন দাগাইতে হবে, কিচ্ছু করার নাই। কেন তোমরা কি মুখস্থ করো নাই ধ্রুবক? এই ধ্রুবকের মান কত, জি এর মান কত পড়ো নাই? স্মল জি এর মান কত পড়ো নাই? তো একটা একটা করতে করতে তো তোমাদের অনেক কিছু পড়ানো হয়েছে, মুখস্থ করানো হয়েছে, তোমরা বোঝো নাই, সূত্রগুলো মুখস্থ করানো লাগে নাই। এই যে যদি কখনো জিজ্ঞেস করো তোমার বাবা কয়টা, তুমি বলবা একটা, এটা কি মুখস্থ করা লাগছে? এটা জানার দরকার আছে? নাই, জানার কিছু দরকার নাই, তারপরেও আমাদের জানতে হয়। বায়োলজি হেটার্সে তোমাদের কয়েকজন ক্লাস নিচ্ছে? একজন, অনেকে বললো 3 জন, জানার দরকার আছে? নাই। শেষ। আচ্ছা, এই দুটো শুধু দিই আমি, তারপর আর কি কি সংখ্যা আছে? শৈবাল আছে, শৈবাল শেষ করছি না আমরা? আচ্ছা আচ্ছা, শুধু এখানে শুধু মনে রাখবা যে এটার সামনে একটা 2 হবে। ওকে, তো আমি তোমাদের এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পড়িয়েছি। তোমাদের কাজ হচ্ছে এই 2টা মুখস্থ করে নেওয়া, ঠিক আছে? এটা 243, এটা 195।
243 আর হচ্ছে 195, তাহলে আমি এটা মিশাই দিচ্ছি। পাপ হচ্ছে আমাদের এগুলো মুখস্থ করতে। আমি কিন্তু এখান থেকে প্রশ্ন করব পরের পরীক্ষায়। ওকে, তাহলে এখন আমাদের আসলে কি পড়তে হবে আমরা দেখি। আচ্ছা, যখনই বলে তোমাদের বাংলাদেশে পপুলেশনের সংখ্যা কত, পপুলেশন কত, তখন তোমরা কি বলো? 18 কোটি বা 20 কোটি, রাইট? বাংলাদেশে পপুলেশন বলতে কাকে বোঝানো হয়েছে? মানুষ না গরু ছাগলকে? শুধু মানুষ, দুই একটা গরু ছাগল না এর মধ্যে? আমাদের বাড়িতে 3টা ছাগল আছে, কিন্তু আমাদের বাড়িতে কাউন্ট করা হয়েছে কতজন? 11-12 জন মানুষ। তাহলে গরু ছাগলগুলো বাদ দেওয়া হয়েছে। এখন চিন্তা করে দেখো, পপুলেশন বলতে কিন্তু আমরা স্পেশালি বেশ কয়েকটা জিনিস দেখছি। একটা হচ্ছে বাংলাদেশ দেখছি, রাইট? যখন 18 কোটি বলা হয়েছে তখন কিন্তু আমরা বাংলাদেশ দেখছি। তাহলে একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্থান। দুই হচ্ছে এখন আজ থেকে 10 বছর পর এই সংখ্যাটা এরকম থাকবে? থাকবে না। এই সময়ে 18 কোটি মানুষ, তাহলে একটা নির্দিষ্ট সময়। 18 কোটি আসলে কি মানুষ না গরু ছাগল সহ? শুধু মানুষ। তাহলে একটা নির্দিষ্ট প্রজাতি, নির্দিষ্ট প্রজাতি, এই জিনিসটা জানতে হবে। নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট স্থানে একটা মাত্র প্রজাতির কথা বলছে। যদি বলা হতো যে গরু ছাগলের পপুলেশন কত, তাহলে পপুলেশন আসলে মানুষ না, জীবিত একটা প্রাণী, একটা প্রজাতির কথা বলছে। যদি তোমাদের বলতো বাংলাদেশে গরুর পপুলেশন কত এখন, তখন তোমাকে কিন্তু বাংলাদেশে এই সময়ে বেঁচে থাকা গরুগুলোর সংখ্যা বলা লাগবে, রাইট? ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে কমিউনিটি। কমিউনিটি বা সম্প্রদায়। যেহেতু আমরা জীব বিজ্ঞান পড়ছি, তাহলে জীব সম্প্রদায়, রাইট? পপুলেশন যেহেতু, তাহলে এটা হচ্ছে জীব পপুলেশন। কমিউনিটি যখনই বলে তখন কিন্তু একটা কমিউনিটি শব্দের অর্থ কো মানে হচ্ছে পরস্পর যাদের সম্পর্কযুক্ত তারা। মানুষ কিন্তু গরুর উপর নির্ভরশীল, দুধের জন্য, মাংসের জন্য বা গোবরের জন্য, রাইট? গোবর আমাদের অনেকের আবার মাথার উর্বরতাও বাড়ায়, ফসলের জমির উর্বরতা বাড়াচ্ছে। গরুর মাংস দ্বারা বা প্রাণীর মাংস দ্বারা কিন্তু আমরা উপকৃত হচ্ছি, আমরা খাচ্ছি, রেডমিট গ্রহণ করছি। তাহলে গরু ছাগলও এখন আমরা চিন্তা করব সবাই মিলে। তাহলে জীব সম্প্রদায় বা জীব কমিউনিটি বলতে কিন্তু সব বোঝানো হয়ে যায়, রাইট? তাহলে সব প্রজাতি একসাথে, সব প্রজাতি একই সময়, একই সময়, একই স্থান। ওকে, ক্লিয়ার? এবার চলে আসি আমরা আরেকটা জিনিসের উপরে। তুমি কি শূন্যে ভাসমান অবস্থায় আছো? মাটির উপরে দাঁড়ায় আছো। মাটিতে কি তুমি চুপচাপ আছো? না, তুমি কিন্তু মাটি থেকে পানি, আশেপাশে পানি আছে, পানিটাও গ্রহণ করতেছো। শুধু খেলে হবে, দাঁড়িয়ে থাকলে হবে? হবে না। নাক দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে হবে, তার মানে বাতাসও তুমি নিচ্ছ, রাইট? তাহলে দেখো, আমরা জীবিত, আমরা কিন্তু জড়গুলোর উপরেও নির্ভর করছি, ঠিক কি না? তাহলে জড়গুলোকে আমরা বলি স্ফেয়ার। জড় যেগুলা সেগুলো হচ্ছে স্ফেয়ার। যদিও জীব যেগুলো তাদেরকে স্ফেয়ার বলা হয়। একটু দেখো, স্ফেয়ার মানে হচ্ছে গোলক বা একটা দলা আর কি, যে এর মধ্যে কি কি আছে। লুক, 3 ধরনের স্ফেয়ার আছে: হাইড্রোস্ফেয়ার, অ্যাটমসফেয়ার, আর একটা হচ্ছে লিথোস্ফেয়ার। খুব সহজ জিনিস এগুলা, সুযোগ থাকলে আমরা এগুলো পড়তাম না, আমরা ওই লজিক, আমরা ওই মজাতেই চলে যেতাম। দেখো, হাইড্রো মানে যেহেতু পানির কথা বলছে, তাহলে পৃথিবীতে যতগুলো পানি আছে সবগুলোকে একসাথে বলা হচ্ছে পানি স্ফেয়ার বা হাইড্রোস্ফেয়ার। পৃথিবীতে যত পানি আছে আমাদের কাজে লাগছে। সমুদ্রের জলও কিন্তু আমাদের কাজে লাগে, কারণ সমুদ্র থেকে আমরা বিশাল সংখ্যক মাছ পাই। বোঝা গেল? মাছ পাই বা আরও অনেক কিছুই পাই। সমুদ্র থেকে আমরা বিদ্যুৎ পাই। তাহলে এটা আমাদের জন্য দরকার, জীবের জন্য দরকার। অ্যাটমসফেয়ার, পুরো পৃথিবীর চারপাশ জুড়ে বাতাস আছে,
বায়ুমণ্ডল আছে, হোক ওটা কার্বন ডাইঅক্সাইড হোক সেটা অক্সিজেন। কারণ কিছু কিছু জীব আছে যারা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, গাছপালা, আমরা আছি, আমরা অক্সিজেন ব্যবহার করি। তাহলে আমাদের কিন্তু অ্যাটমসফেয়ারের কথাও কিন্তু চিন্তা করতে হবে, রাইট? তাহলে অ্যাটমসফেয়ার বলতে বায়ুর কথা বলা হয়েছে। লিথো মানে কিন্তু পাথর। তোমরা তো জানোই পাথর থেকে মাটি হয়। তাহলে এই যে পৃথিবীর যে গোলকটা আছে, পৃথিবী এর একবারে উপরের দিকটা যেটার উপর আমরা আছি, আমরা একবার অনেক গভীরের কথা, কেন্দ্রের কথা কিন্তু ভাববো না। জাস্ট মাটি খুঁড়লাম যতদূর যাইতে পারি আর কি, এই পর্যন্ত যতটুকু আছে এগুলো পাথর। এখানে দেখো আয়ন আছে, এটার মধ্যে পানি আছে, এটার মধ্যে আমরা উদ্ভিদ ফলাতে পারি, রাইট? তাহলে আমরা এই মাটি বা এই পাথরগুলোর উপরও নির্ভরশীল। এটাকে বলা হচ্ছে পাথর স্ফেয়ার বা লিথোস্ফেয়ার। ক্লিয়ার? শেষ? এ তোমাদের কি কষ্ট হইতেছে? দুটো শব্দ আমি একটু দেখি। একটা হচ্ছে বায়োস্ফেয়ার, আর একটা হচ্ছে ইকোস্ফেয়ার। বায়ো মানে হচ্ছে জীব, তাহলে জীব জীব মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী, পৃথিবীতে যারা আছে পরস্পরের উপর নির্ভরশীল, সবাই মিলে হচ্ছে বায়োস্ফিয়ার। ইকো মানে হচ্ছে আসলে যে জায়গায় আমরা বসবাস করছি, তাহলে প্রাণীর কথা বলছে, উদ্ভিদের কথা বলছে, পরিবেশের কথা বলছে, সব মিলিয়ে হচ্ছে ইকোস্ফিয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা চলে আসি হোয়াট ইজ ইকোসিস্টেম। দেখো ইকো মানে হচ্ছে, পরে বলি, সিস্টেম মানে হচ্ছে তন্ত্র। যখনই আমরা রক্ত সংবহন তন্ত্রের কথা ভাবি তখন আমরা হৃৎপিণ্ডের কথা ভাবি, হৃৎপিণ্ডের রক্তের কথা ভাবি, পাশাপাশি যে রক্তনালীগুলোর মধ্য দিয়ে রক্ত যাচ্ছে সেগুলোর কথা ভাবি, রাইট? তাহলে সিস্টেম বলতে একটা তন্ত্র যেখানে পরস্পর নির্ভরশীল সবাই। ক্লিয়ার? কোথায়? ইকো মানে হচ্ছে বাসস্থান বা বসত ভিটা। বসত শব্দ থেকে কিন্তু বাস্তু আসে। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের বসত ভিটায় আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ আমাদের উপর নির্ভরশীল, উদ্ভিদ মাটির উপর নির্ভরশীল, আমরা মাটির উপর নির্ভরশীল, সবাই মিলে আমরা বায়ুমণ্ডল এবং পানির উপর নির্ভরশীল। দেখো সবার মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সবার মধ্যে একটা চলমান বা গতিময় সম্পর্ক আছে। কি গতিময় সম্পর্ক আমি বলছি, তার আগে বলি যে এই সম্পর্কটাই হচ্ছে তন্ত্র, মানে জটিল একটা ব্যাপার। তাহলে এটাই হচ্ছে ইকোসিস্টেম। এই বসত বাড়িতে যারা, বসত ভিটায় যারা, সবাই মিলে, জীব হোক আর হচ্ছে জড় হোক, সবাই মিলে। এখন চলে আসি কেন গতিময় সম্পর্ক বলা হয়েছে এটাকে, এই সম্পর্কটাকে। তুমি একবার ভাবো তো, এক সূর্য থেকে আসতেছে আলো, একটা উদ্ভিদের মধ্যে যাচ্ছে সবুজ পাতায়, সে এখন করতেছে কি, তোমার জন্য খাদ্য তৈরি করছে। তুমি এখন খাদ্যটা কেটে খাইলা, এখন বলো তো ওর শক্তিটা তোমার কাছে আসছে কিনা? তার শক্তিটা কি গতি পাইছে কিনা? আমার শক্তিটা, আমি মরে যাব, মরে যাওয়ার পর ব্যাকটেরিয়া আমাকে ডিকম্পোজ করে ফেলবে, এখন শক্তিটা কোথায় গেল? ব্যাকটেরিয়াতে চলে গেল, রাইট? মাটিতে চলে গেল, মাটি আবার ওই শক্তিটা গ্রহণ করলো। মাটিতে আবার কোনো উদ্ভিদ আছে, আমাদের শরীর ভেঙে যাওয়া যে রাসায়নিক অণুগুলা, তারা সেগুলো ব্যবহার করছে। দেখো একজন থেকে আরেকজনে ছড়ায় যাচ্ছে শক্তিগুলা। এইটাই কি গতিময় সম্পর্ক, রাইট? তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে আমি এটা এখন ডিলিট করে দিই, অল ডিলিট। এই তোমাদের কথা বলো, কি অবস্থা তোমাদের একটু দেখি। আব্দুল্লাহ আল বাঁধন বলেছ পড়া ভুলে যাচ্ছি। ওকে, ভেরি গুড। আস্থা হক, অবস্থা ব্যাগতিক, খালি ঠান্ডা।
ঢাকা শহরে বৈশাখ কীভাবে তুমি ঠান্ডা পাও বুঝি না। মাহিন আলহামদুলিল্লাহ ভালোই। ভাই প্রশ্ন ব্যাংক কবে পাবো? ফাইমা নিশাদ আমি বারবার বলেছি প্রশ্ন ব্যাংক আমরা তখনই দিব যখন আমরা বুঝতে পারবো যে এত সংখ্যক স্টুডেন্ট হয়েছে, তার মানে ক্লাস শুরু হওয়ার সময় আমরা প্রেসে যাব। প্রেসে বেশি সময় লাগে না, 2 থেকে 3 দিন সময় নেবে তারা প্রিন্ট করতে, কাভার করতে এবং এগুলো বাইন্ড করে আমাদের বাসায় পৌঁছায় দিতে। কারণ আমরা যেহেতু এগুলো বিক্রি করব না, তো আমাদের এই সময়টা লাগবে। যত স্টুডেন্ট ভর্তি হবে ওই সময় আমরা বানাবো, বানিয়ে দিয়ে দেবো, ঘটনা শেষ। যদি বিক্রি করতাম তাহলে আমাদের এই করতে হতো যে বেশি করলে কোনো সমস্যা ছিল না। তাসনিম মাহমুদ অনিক ভাই বোটানি প্রথম চ্যাপ্টারের বাকি ক্লাসগুলো দিয়ে দিয়েন। জোবায়ের হাসান বলছো ভাই প্রচুর প্যারায় আছি, আগের সবগুলো ভুলে যাচ্ছি, আপনার পরামর্শ চাই। জোবায়ের হাসান, অনেক কাল আগে আমি যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়তাম, এক সিনিয়র ভাই ঢাকা মেডিকেল থেকে আমাকে কল দিয়েছিল। উনি রংপুরের স্টুডেন্ট ছিল, পোস্ট গ্র্যাজুয়েশনে উনি ঢাকা মেডিকেলে তখন ট্রেনিং করছিল ল্যাপারোস্কোপি উপরে, মানে ওই যে পেট ফুটা করে যে অপারেশনগুলো করে ভিডিও গেমসের মতো, মনিটরের দিকে তাকায় আর হাত দিয়ে হচ্ছে এগুলো নাড়ায়। তো উনি আমাকে ফোন দিয়ে বলে যে রাজীব কেমন আছো? তা আমি বলি ভাই সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি। তো উনি আমাকে বলছে তুমি যেদিন সমস্যা কথা বলাটা বন্ধ করে দেবা দেখবে সেদিন থেকে সব সমস্যার সমাধান হয়ে গেছে। তোমরা আসলে প্যারাই নাই, অনেক পড়ালেখা অনেক পড়ছো বলে আগেরগুলোকে তোমাদের মাথা থেকে একটু সরাই দিতে হচ্ছে বা ঢেকে যাচ্ছে। হয় না যে তোমার বাসায় তুমি যাই রাখো না কেন একটু ধুলা ঝাড়াঝাড়ি করো, সব জিনিস ধুলায় ঢেকে যায়, এর মানে এই না জিনিসগুলো অদৃশ্য হয়ে গেছে। একটু ঝাড়ু দাও, দেখবো সব খুঁজে পাবো। তোমাদের আমি বলে রাখি, তোমাদের এক মেম্বার আমাকে মেসেজ করেছিল, ফোন করেছিল যে ভাই আমাকে একটা পরামর্শ দেন। তো আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না তাকে কি পরামর্শ দিব, ইনস্ট্যান্ট একটা প্রশ্ন। তো আমি তাকে শুধু একটাই বললাম যে রিভিশন দাও। রিভিশন হচ্ছে তোমাকে তোমার কাছ থেকে বেস্ট আউটপুটটা বের করে নেওয়ার একমাত্র সিস্টেম। কিভাবে? আজকে পরীক্ষা আছে 1, 2, 3 চ্যাপ্টারের, এই 3টা চ্যাপ্টার পড়বা, আজকে পরীক্ষা দিবা, ক্লাস যেগুলো থাকে ক্লাস করতে থাকবে, ইটস ওকে, বাট এই 3টা চ্যাপ্টারের জন্য এমন করে পড়বা মনে করবা এইটাই তোমার শেষ পড়া, পরীক্ষা দিবা। ধরা যাক আজকে 2টা চ্যাপ্টার 2 জায়গায় পরীক্ষা আছে, তাহলে তুমি এক কাজ করো, এদিক থেকেও 1, 2, 3 পড়ো, ভালো করে পড়ে পরীক্ষা দাও। মনে রাখবা চ্যাপ্টার ফাইনাল যেটা আছে, চ্যাপ্টার ফাইনাল বা মডেল টেস্ট, এখানে তো হচ্ছে সব সাবজেক্ট থেকেই পড়ানো হয়, সব সাবজেক্ট থেকেই কোশ্চেন হয়। তাহলে এক্ষেত্রেও একটা জিনিস ভুল করবা না, সেটা হলো সেদিনও মনে করবা যে আমি আজকে 6টা চ্যাপ্টার পড়বো, খুব ভালো করে পড়বো, তারপর আমি মডেল টেস্টে অংশগ্রহণ করব। আমি সবগুলো সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার আজকে রিভিশন দিয়ে মডেল টেস্টে ভালো করব না, মাথায় রাখবা। কারণ মডেল টেস্টের মার্ক তোমার কিন্তু ফাইনাল মার্কে দেখা হবে না, বাট মডেল টেস্টটা হচ্ছে তোমাকে ঝালিয়ে নেওয়া, তোমার ভালো করে প্রশ্নগুলো পড়ার সময়। প্রত্যেক দিন তাহলে এইভাবে পড়বা যে আজকে মডেল টেস্ট আছে 4টা চ্যাপ্টারের, বাট আমি একটুকু পড়বো, খুব ভালো করে পড়বো। তো প্রথম দিন তুমি 3টা চ্যাপ্টার পড়লা, তারপর দিন তোমার 4, 5, 6 পরীক্ষা আছে, তুমি এগুলো ভালো করে পড়লা, কিন্তু সেদিন তোমাকে এক্সট্রা 1 ঘন্টা হাতে রাখতে হবে। কারণ ওই 1 ঘন্টায় তুমি করবা কি, এই 3টা চ্যাপ্টার ভালো করে দেখবা, নট 7, 8, 9 এগুলা ভুলেও দেখবা না। আগেরগুলো তো তুমি ভালো করে পড়ো নাই, তাহলে ওগুলো পড়তে তোমার বেশি সময় লাগবে, বাট 1 ঘন্টা সেভ করছো, এই 1 ঘন্টার মধ্যে এগুলো পড়ো। তাহলে তৃতীয় দিন তোমার পরীক্ষা চলছে, তুমি এগুলো পড়ো সারাদিন, আজকে 1.5 ঘন্টা এক্সট্রা রাখো, সেটা হলো আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে এটা শেষ করো, বাকি সময়টার মধ্যে এটা শেষ করবা। তার মানে দেখো তৃতীয় দিনে কিন্তু তুমি 9টা চ্যাপ্টার খুব ভালো করে পড়া হয়ে যাচ্ছে তোমার। তো রিভিশন যদি এভাবে দিতে পারো তাহলেই তুমি ভালো করতে পারবা, কখনো সামনের দিকে রিভিশন দিবা না, তাতে তোমার সময় বেশি লাগবে, ভালো করে পড়তে পারবা না। তাহলে পেছনের দিকে ফিরে যাও। এখন সামনে আমাদের মডেল টেস্ট শুরু হচ্ছে, আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট সেমভাবে রিভিশন দাও তোমরা, তাহলেই ভালো করতে পারবো। এবং কখনোই মডেল টেস্টে সব পড়তে যাওয়া না, প্রত্যেক দিন এইভাবে পেছনে ফিরে যাওয়া। ওকে, এখন আমরা দেখি ইকোসিস্টেমের কি কি সজীব উপাদান আছে।
তোমাদের বইতে যেহেতু জড় উপাদানগুলোর কথা বলা আছে, এগুলো আমি আর বলবো না। সজীবগুলা, একটা হচ্ছে প্রডিউসার, যে সিনেমা বানায়, কনজিউমার, যে কনজিউম করে বা খায়, খাদক। আর একটা হচ্ছে ডিকম্পোজার, বা নতুন করে সেট করা। তুমি মারা গেলা, মারা যাওয়ার পর কি হলো, তোমার শরীরের যে গাঠনিক উপাদানগুলো আছে, মাটির গাঠনিক উপাদান কিন্তু সেম, তাহলে তোমার শরীরটাকে এরা করবে কি, ডিকম্পোজ করে ফেলো। তোমার শরীরে যা যা আছে খুলে 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 দিয়ে দেবে, বোঝো নাই? খুলে খুলে দিয়ে নতুন করে কম্পোজ করা, এই টাইপের আর কি ব্যাপার। ডিকম্পোজ মানে পচিয়ে ফেলা আর কি, ভেঙে ফেলা, টুকরো টুকরো করে ফেলা। তো এইটার নাম হচ্ছে বিয়োজক। এরা কিন্তু সবাই সজীব, এখানে কোনো অজীব কিছু নাই, জড় কিছু নাই। দেখো এখন উৎপাদক থেকে যদি কখনো প্রশ্ন হয়, একটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে সবুজ। এরা রাইট, এরা কি সবুজ। তাহলে একটা খাদ্য শৃঙ্খলে কারা উৎপাদক, যারা হচ্ছে সবুজ, মানে উদ্ভিদগুলা। হতে পারে এটা বট গাছ, বট গাছ হচ্ছে বটের ফল উৎপাদন করছে। হতে পারে এটা কাঁঠাল গাছ, যে কাঁঠাল ফল উৎপন্ন করছে, আবার হচ্ছে মানে কাঁঠাল উৎপন্ন করছে। আবার হতে পারে এটা হচ্ছে ছোট একটা সবুজ ঘাস, যেটাকে একটা ছাগল খাচ্ছে। ক্লিয়ার? সবুজগুলো সব সবুজ। একটা প্রশ্ন হবে এখান থেকে। এবার চলে আসি কনজিউমার, কনজিউম করা বা খেয়ে ফেলা। কারা খায়? সবুজটাকে। দেখো কনজিউমার কিন্তু আছে প্রথম, দ্বিতীয়, টারশিয়ারি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর, টারশিয়ারি বা সর্বোচ্চ বলে আরেকটা টার্ম আছে। সর্বোচ্চ মানে এরপর তাকে আর কেউ খায় না, একবার সরাসরি ডিকম্পোজার বা বিয়োজকগুলো তাকে খাওয়া শুরু করে। তো এগুলো নিয়ে আমি একটু পরে বলি, একটু বিয়োজক নিয়ে বলি। বিয়োজক হচ্ছে, এক কথায় প্রশ্ন আসবে, ব্যাকটেরিয়া প্লাস ছত্রাক। ভাইরাস কোনো বিয়োজক নয়। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে এরা সজীব উপাদান সবাই। তাহলে এখানে ভাইরাস ভুলেও দেওয়া যাবে না, কারণ ভাইরাস কিন্তু সজীব নয়, আসলে এটা কোষই নয়। ক্লিয়ার? তাহলে প্রশ্নগুলো কিন্তু এভাবে হবে। তো একটু কনজিউমারে চলে আসি। প্রথম শ্রেণীর খাদক, এই সবুজ উদ্ভিদ একটা পুকুরের ক্ষেত্রে চিন্তা করো, একটা ছোট শৈবাল ভেসে আছে। ফাইটো প্লাঙ্কটন, ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, প্লাঙ্কটন মানে যারা ভেসে বেড়ায়, প্লাঙ্কটন মানে যারা যাযাবর বা ভেসে বেড়ায়। তাহলে ছোট ফাইটো প্লাঙ্কটন বা ছোটগুলাকে কে কে খেতে পারে? ছোট মাছ খাবে। ওকে, ছোট মাছকে কে খাবে? বড় মাছ। মাছের নাম দেখে নিবা। ছোট মাছ বলতে খলিশা, মলা, ঢেলা কিংবা হচ্ছে তিতপুটি, এইগুলোর কথা বলা হয়েছে। বড় মাছ বলতে এগুলোর থেকে একটু বড়, গজার, শোল, মাগুর এরা। এবার চলে আসি আমরা হচ্ছে টারশিয়ারি খাদক। বড় মাছকে মানুষ খায়। ওকে, কে খায়? মানুষ খায়। তাহলে মানুষ এখানে টারশিয়ারি খাদক। তো মাঝে মাঝে এমন হয় যে সর্বোচ্চ খাদক বলেও কিছু আছে, যেমন চিন্তা করো তো, ছোট মাছ, ছোট মাছ, আচ্ছা ওটা বাদ দাও, ঘাসফড়িং যে হচ্ছে সবুজ উদ্ভিদকে খাবে, ছোট মাছ যে একে খাবে, ঘাসফড়িং, ঘাসফড়িংকে খাবে ব্যাঙ, ব্যাঙকে সাপ খেতে পারে, সাপকে খাবে ঈগল। দেখো ঈগল হচ্ছে সর্বোচ্চ খাদক। তো যাই হোক না কেন, এটা তোমরা পড়লেই বুঝতে পারবা, এখানে আসলে কিচ্ছু বলার নাই। এখন আমি শুধু একটা জিনিস বলি, এই জায়গার মধ্যে যেহেতু বইয়ের মধ্যে আছে, তাহলে এটা মনে রাখবা, মানুষ হচ্ছে সর্বভুক। মানুষ কি, কেন মানুষ সর্বভুক? দেখো, মানুষ কিন্তু সবুজ উদ্ভিদও খায়, মানুষ কিন্তু ছোট মাছও খায়, মানুষ কিন্তু বড় মাছও খায়, মানুষ পারলে ঈগলটাকেও ধরে খাবে, মানুষ কিন্তু সাপও খায়, মানুষ কিন্তু ব্যাঙও খায়, সব খায়। বোঝা গেল? তার মানে একবার উৎপাদক থেকে শুরু করে ফুড চেইনের যারা আছে সবাইরাই খায়। পারলে মাটিও খেত মানুষ, অনেক মানুষ আছে তো মাটি খায়, খায় না? মাটি খায়, আরও অনেক কিছুই খায়। তো গল্প তো করছিলাম যে আমরা একটা রুগীর, আমরা হচ্ছে পেট কেটে আমরা ওখান থেকে শত শত টুথব্রাশ বাইর করছি, টুথব্রাশে খেয়ে ফেলে, পাকস্থলী পুরা বন্ধ হয়ে গেছিল।
হসপিটালে আনা হলো, দেখা গেল যে ভেতরে কি জানি, পেট কাটা হলো, দেখি টুথব্রাশ একটার পর একটা বের হয়ে আসে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। কোথা থেকে কি প্রশ্ন হতে পারে, এখান থেকে শুধু তোমাকে চিনতে হবে কোনটা কোন শ্রেণীর খাদ্য। ওকে, তো যাই হোক না কেন, এখন আমি আরেকটা জিনিস বলি। দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, ব্যাঙ কিন্তু শুধু যে ঘাস ফড়ি, ধরা যাক কিছু কিছু বড় মাছ কিন্তু, বড় মাছ মানুষ, কিছু কিছু বড় মাছ সরাসরি সবুজ উদ্ভিদ খেয়ে বড় হয়। যেমন আমাদের হচ্ছে রুই মাছ, দেখবে রুই মাছের খাবার হচ্ছে সবুজ উদ্ভিদ, এই জন্য তাদের এখানে কর্তন আল থাকে। এখন ইন্টারেস্টিং জিনিস দেখো, মাঝে মাঝে বড় মাছ কিন্তু ছোট মাছকেও খায়, মাঝে মাঝে বড় মাছ সবুজ উদ্ভিদকে খায়। তারপর হচ্ছে মানুষ মাঝে মাঝে ছোট মাছও খায়, মানুষ মাঝে মাঝে বড় মাছও খায়। এই হচ্ছে ঘটনা। তো এখন একটা জালের মতো হয়ে গেল না ব্যাপারটা? প্রথমে কিন্তু দেখো চেইন ছিল, সবুজ উদ্ভিদ খাবে ছোট মাছেরা, ছোট মাছকে খাবে বড় মাছেরা, বড় মাছকে খাবে মানুষ। আর এখন দেখো একটা আরেকটা খাইতে পারতেছে। প্রথমে ছিল একটা চেইন, ওটার নাম ছিল ফুড চেইন। আর এখন যেটা হলো এটার নাম হচ্ছে ফুড ওয়েব। কি নাম? ফুড ওয়েব, মানে জাল। ক্লিয়ার? তো আশা করছি এখান থেকে প্রশ্ন শেষ। তাই তোমাদের মনে কি কি প্রশ্ন আছে করো তাড়াতাড়ি। ভাইয়া রুটিনটাই সেভাবে দিয়ে দেন, পরীক্ষার নাম্বার ভালো আসলে মনটা ভালো লাগবে। নাইমুর রহমান, আমি এটা ট্রাই করছি, এতদিন যদি নাও করে থাকি, বাট এবার আমি রুটিনটা একটু সেভাবে সেট করব। সেটা হলো যেন তোমরা এই রিভিশনটা দিতে পারো। মডেল টেস্ট হাজার হাজার দিয়েও কোনো লাভ নাই যদি তুমি পড়াটাকে গোছানোর সিস্টেম না জানো। এই তোমাদেরকে আমি কখনো পাইলসের গল্প বলছিলাম? ফ্রি ক্লাসে একটা গল্প বলতে চাইছিলাম, তাই না? পাইলসের গল্প, তোমরা কি শুনতে চাও এটা? বিয়োজক থেকে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ছত্রাক, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া। ছত্রাক আছে আর ব্যাকটেরিয়া আছে, ভাইরাস নাই এখানে। ওকে, তো এখানে একটা জিনিস বলে রাখি, এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে স্যাপ্রোট্রপস, আর একটা হচ্ছে ডেট্রিটিভোর। দুইটা টার্ম আছে এখানে, একটু বলে রাখি। স্যাপ্রো শব্দের অর্থ হচ্ছে মৃত। ব্যাকটেরিয়ারা, একটা মানুষ মারা গেলে মানুষটা কিন্তু পচে যায়, একটা প্রাণী মারা গেলে প্রাণীটা পচে যায়। কারণ কি? ব্যাকটেরিয়া ওটাকে পচিয়ে গলিয়ে ফেলে। তাহলে ব্যাকটেরিয়াকে বা ছত্রাককে আমরা বলতে পারি স্যাপ্রোট্রপস, কারণ মৃত জীব থেকে এরা খায়। ট্রপ মানে হচ্ছে নারিশমেন্ট, মানে পুষ্টি নেওয়া আর কি। তাহলে মৃত জীব থেকে পুষ্টি নেওয়া। তো মৃত জীব মানে কি? এটা তো জৈব পদার্থ, রাইট? কার্বন দ্বারা তৈরি মানুষ, জৈব পদার্থ। আবার অন্যভাবে একটু চিন্তা করি, ডেট্রিটিভোর্স যারা, এইটা এবং স্যাপ্রোট্রপসের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা দেখো, এটা একটা প্রাণী, এটা একটা ব্যাকটেরিয়া, বা এটা একটা হচ্ছে ছত্রাক। এরা কি করে? এদের শরীর থেকে এনজাইমগুলো এখানে ঢেলে দেয়। ওকে, তাহলে এখানে পরিপাক হচ্ছে। তাহলে এটা কি পরিপাক? বাহ্যিক পরিপাক। কি পরিপাক? বাহ্যিক পরিপাক। তাহলে স্যাপ্রোট্রপস যারা,
এরা কিন্তু বাহ্যিক পরিপাক করে খানা খানা খায়। ক্লিয়ার? বাকি হলো ডেট্রিটিভোরস। ভোর মানে হচ্ছে ইটিং, খাওয়া। তো ডেট্রিটিভোরস কারা? যারা হচ্ছে এই মৃত জিনিসটাকে টেনে তাদের পেটের ভেতরে নিয়ে যায়, পেটের ভেতরে নিয়ে গিয়ে এটাকে মেরে ফেলে, মানে ওখান থেকে খাবার নিয়ে আসে। কারা? কেঁচো। কেঁচো কিন্তু দেখো মৃত জিনিস, মাটিতে পচে গলে আছে, ওইটাকে খাচ্ছে, তাহলে তার শরীরের ভেতরে কিন্তু পরিপাক হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা দুইটার পার্থক্য, একটা হচ্ছে বাহ্যিক পরিপাক করে, একটা অভ্যন্তরীণ পরিপাক করে। ক্লিয়ার? শেষ। দেহের বাইরে আর একটা হচ্ছে দেহের ভেতরে পরিপাক। তোমাদের আমি একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হলো 2 মিনিট পড়াবো, পড়ানোর পর আমি দিব। পিরামিড, পিরামিড, পিরামিড। প্রথম যেটা হচ্ছে সংখ্যার পিরামিড, সংখ্যা। তারপরটা হচ্ছে ভরের পিরামিড, ভরের বা বায়োমাস পিরামিড। বায়ো মানে হচ্ছে জীবিত, জীবিত মানে হচ্ছে এখানে উদ্ভিদ প্রাণী দুইটাকে বোঝাচ্ছে, তাদের ভর বা মাছ, মাস। ক্লিয়ার? আর এটা হচ্ছে শক্তির পিরামিড। ওকে, তো আমি একটু দেখাই তোমাদের, তারপর আমি প্রশ্নটা করছি। সংখ্যার পিরামিডে দেখো, পৃথিবীতে সংখ্যার কথা আমরা ভাবি, এটা একটা ধাপ, এটা লেভেল, এটাকে বলা ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল। ট্রফিক মানে হচ্ছে নারিশমেন্ট বা খাওয়া, একটা আরেকটারে খাচ্ছে, তাহলে একটার পর একটা থাকছে, যেহেতু মাছ, ছোট মাছের পর বড় মাছ, বড় মাছের পর অমুক, এইভাবে, তাহলে এটা একটা লেভেল, ট্রফিক লেভেল, নট ট্রাফিক লেভেল। ক্লিয়ার? তো দেখো এখানে থাকে হচ্ছে উৎপাদক, তাহলে এর উপরে থাকছে ধরা যাক প্রথম শ্রেণীর খাদক, এরপর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, এরপর হচ্ছে টারশিয়ারি খাদক। ওকে, তো দেখো সংখ্যার ক্ষেত্রে উৎপাদক কারা? ঘাস, যারা সবুজ উদ্ভিদ যারা, তাহলে অনেক আছে। তাদের উপর নির্ভর করছে কারা? প্রথম শ্রেণীর খাদক। ঘাস ফড়িংয়ের কথা ভাবো, তাহলে ঘাসের থেকে ঘাস ফড়িংয়ের সংখ্যা কম। তারপর হচ্ছে ঘাস ফড়িংকে খায় ব্যাঙ, তাহলে ব্যাঙের সংখ্যা আরও কম। ব্যাঙকে খাবে ঈগল বা বাজ পাখি, তাহলে বাজ পাখির সংখ্যা আরও কম। রাইট? ঠিক ঠিক কিনা? তাহলে সংখ্যাটা কি হচ্ছে দেখ, এখানে সংখ্যা যতই উপরে যাচ্ছে কমছে। ঠিক কিনা? এবার চলে আসি ভরের পিরামিড। দেখো ধরা যাক একটা হচ্ছে বট গাছ। ওকে, বট গাছ, বট গাছের উপর হচ্ছে পাখি, পাখির শরীরে হচ্ছে পরজীবী আছে, উকুন আছে। পাখির শরীরে কি আছে? উকুন আছে। তাহলে ভরের ক্ষেত্রে চিন্তা করে দেখো, বট গাছের ভর বেশি, বট গাছে যে পাখিগুলো আছে তাদের ভর আরো একটু কম, পাখির শরীরে যে পরজীবীগুলো আছে পাখিদের থেকে তাদের ভর আরো কম, তাহলে এটাও যত উপরে উঠছে কমছে। ওকে, এবার চলে আসে শক্তির পিরামিডে। এইটা হচ্ছে উৎপাদক। আচ্ছা, এখানেও কিন্তু তুমি উৎপাদক লিখতে পারতা। উৎপাদক 2 নম্বর হচ্ছে প্রথম শ্রেণী, এটা হচ্ছে টারশিয়ারি বা শেষ। উৎপাদক, উৎপাদক মানে হচ্ছে সবুজ উদ্ভিদগুলো। আমরা কি দেখছি? শক্তি পিরামিড। সবুজ উদ্ভিদ হচ্ছে সূর্য থেকে আলো নিয়ে নিজের শরীরে শক্তি সঞ্চয় করছে, এগুলোকে খাচ্ছে গিয়ে প্রথম শ্রেণী, তাদের খাচ্ছে দ্বিতীয় শ্রেণী, তাদের খাচ্ছে তৃতীয় শ্রেণী বা সর্বোচ্চ বা টারশিয়ারি। ওকে, তো প্রশ্নটা আমি করছি এখনই, সেটা হলো
উৎপাদক ধরা যাক এটা হচ্ছে ঘাস, প্রথম শ্রেণী হচ্ছে ধরা যাক ঘাস ফড়িং, আবার ধরলাম আমরা ঘাস ফড়িংয়ের থেকে হচ্ছে ব্যাং, ব্যাঙের পর হচ্ছে বাজ পাখি ধরলাম। সূর্যের আলোটাই হচ্ছে সমস্ত শক্তির উৎস, তাহলে সমস্ত শক্তি থেকে প্রথম যে শক্তিটা আসবে নেতার কাছে, নেতা একটু খাবে, তারপরে যে যখন ইউনিয়ন পর্যায়ে যাবে তখন তারা মোট টাকাটার একটু কম পাবে, ইউনিয়ন পর্যায় থেকে যখন একবার গ্রাম মহল্লায় চলে যাবে তখন আরও কম পাবে ওখানকার নেতারা। ওই নেতারা যখন মানুষকে দিবে দেখা যাচ্ছে ভাগে হয়তো 1,00,000 টাকা করে, ওদের ভাগে পড়ছে মাত্র 100 টাকা করে। তো ধীরে ধীরে কমছে শক্তি বা টাকার পরিমাণ কমছে, রাইট? তো উৎপাদক যে পরিমাণ সূর্য থেকে শক্তি নিচ্ছে নিজের শরীরে রাখছে, তো প্রথম শ্রেণীর যখন এটা কি লিখছি, ঘাস ফড়িং, ঘাস ফড়িং যখন এদেরকে খাচ্ছে তাহলে ঘাস ফড়িংয়ের ভেতরে এখন এই শক্তিটা ঘাস ফড়িংয়ের ভেতরে গেল, সব তো আর গেল না। কিভাবে গেল? একটা উদ্ভিদ যখন খাবার তৈরি করে তাপ উৎপন্ন হয়, নানা কিছু হয়, দেখা যাচ্ছে যে সেগুলো নষ্ট হয়ে যায় কিছুটা, তাই না? পুরোটাই কিন্তু এর মধ্যে যায় না। আবার এর মধ্যে যে শক্তিটা আছে প্রথম শ্রেণীর, সে চলাফেরা করতেছে, বিভিন্ন কিছু করতেছে, তাতে কিন্তু দেখো কিছু শক্তি নষ্ট হচ্ছে। যখন ব্যাঙ তাকে খাবে তাহলে সব শক্তি পেল না যেটা এখান থেকে আসছিল। ব্যাঙ এখন চলাফেরা করবে, তার নিজের কোষগুলো খাবে, যে শক্তিগুলো আছে এগুলো অপচয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই ব্যাঙটাকে যখন বাজ পাখি খাবে তখন সে আরও কম শক্তি পাবে। তাহলে দেখো ধীরে ধীরে শক্তির পরিমাণটা যত উপরে যাচ্ছে কমছে। তোমাদের আমি প্রশ্ন দিচ্ছি এবং ব্রেকে চলে যাব। প্রশ্নটা হচ্ছে, কেন পার্থক্যতে বলা হয়েছে যে সংখ্যার পিরামিড এবং ভরের পিরামিড উল্টো হতে পারে? কেন এই পিরামিডটা স্থির, মানে একই রকম, কখনো চেঞ্জ হয় না? তোমরা আমাকে বলবা যে এই পিরামিডগুলো উল্টা হতে পারে কেন, কিন্তু এটা কখনো এই টিপটা মানে এই সরু প্রান্তটা সবসময় উপরে থাকে। এদের ক্ষেত্রে কিন্তু উল্টায় দেওয়া যায়, বাট ওকে কেন দেওয়া যায় না তোমরা কমেন্টের মধ্যে লিখবা, আমি ব্রেকে চলে যাব। 5 মিনিটের ব্রেক। প্রশ্ন কিন্তু দিয়েছি, 5 মিনিট ব্রেক।
আসসালামু আলাইকুম। স্যাপ্রোফাইটস কি এক ধরনের স্যাপ্রোট্রপস? হ্যাঁ। প্রথম সঠিক আনসার লিখেছে নাইমুর রহমান। সেটা হলো যে এগুলো চেঞ্জ হতে পারে, কারণ দেখো ভর বলতে আসলে সারা পৃথিবীর টোটাল অ্যামাউন্টটা বোঝানো হয়নি, একটা নির্দিষ্ট জায়গায় 1 বর্গ মিটারে উদ্ভিদটা বোঝানো হয়েছে বা প্রাণীটা বোঝানো হয়েছে ওই জায়গার। তো বট গাছের জায়গায় তুমি যদি ঘাস লতা পাতা দাও তাহলে 1 বর্গ মিটারে যা থাকবে সেটাকে যদি গরু খায় তাহলে দেখবে গরুর ভর বেশি। তাহলে বট গাছের জায়গায় ঘাস দিলে, পাখির জায়গায় গরু দিলে দেখো ভরটা কিন্তু উপর দিকে তখন বেশি হওয়া শুরু করতেছে, তাহলে কমছে জায়গায় তখন আমরা লিখতে পারবো বাড়ছে। সেম ভাবে এখানে দেখো এই ছবিটা এখানে দাও, সংখ্যার পিরামিড, এটাকে আমরা ভাবি দেখো বট গাছ একটা, তার উপর অনেক পাখি, তার উপর অনেক পরজীবী, তাই না? কারণ একটা পাখিতে তো শত শত উকুন থাকতে পারে। তাহলে সংখ্যার পিরামিডটাও ধীরে ধীরে উপরে বাড়তে পারে, অথচ আমরা এখানে লিখছি কমছে। বাট কখনোই শক্তির ক্ষেত্রে ঘাসের মধ্যে যে শক্তিটা আছে সেম শক্তি বা তার থেকে বেশি শক্তি কখনোই প্রথম স্তরের খাদকে যাবে না। কিছু না কিছু তো অপচয় হবেই, কারণ বলা হয়েছে যে শক্তি প্রবাহের ক্ষেত্রে কয়েকটা বলা হয়েছে যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সমস্ত শক্তির উৎস কি? সূর্য। 2 নম্বর হচ্ছে শক্তির অপচয় হয়। বইয়ের মধ্যে যেটা বলা আছে আমি সেটা বলছি না, যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, শক্তি প্রবাহ সবসময় একমুখী, তারপর হচ্ছে শক্তি সবসময় থার্মোডাইনামিক্সের 2টা সূত্রই মানে। থার্মোডাইনামিক্সের সূত্র হচ্ছে কি, প্রথমটা হচ্ছে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নাই, শুধুমাত্র রূপান্তর হয়। 2 নম্বর সূত্রটা হচ্ছে রূপান্তরের সময় কিছু শক্তির অপচয় হয়। তো অপচয় হয় বলেই কিন্তু উৎপাদকের সব শক্তিই পায় না, এর শক্তিই পায় না, এর শক্তিই পায় না। ক্লিয়ার? তো এটা কখনোই উল্টানো যায় না, মানে সবসময় উৎপাদক থেকে উপরের দিকে কমতেই থাকে। বাট এগুলো কিন্তু দেখো এটা এখানে দাও, এটা এখানে দাও, তাহলে দেখো উল্টা হয়ে যায়। যাই হোক না কেন, পার্থক্যগুলো ভালো করে পড়ে নিবা। শক্তি পিরামিডে একটা জিনিস দেখি, সেটা হলো এখানে যদি হরিণ থাকে প্রথমে, তার উপর তাহলে তাকে খাবে বাঘ, এগুলো হচ্ছে ঘাস। তাহলে ঘাসে যে পরিমাণ শক্তি থাকবে, যদি 10 কেজি ঘাস খায় হরিণ, মাত্র 1 কেজি মাংস বৃদ্ধি হবে হরিণে। ক্লিয়ার? 10 কেজি যদি ঘাস খায় একটা হরিণ, তাহলে হরিণের 1 কেজি মাংস বৃদ্ধি হবে। তাহলে কি হচ্ছে এটা? সেটা হচ্ছে যে 10% কাজে লাগছে। আবার দেখবা সেম ভাবে একটু চিন্তা করো যে 10 কেজি হরিণের মাংস খেলে একটা বাঘ, তার মাত্র 1 কেজি মাংস বৃদ্ধি ঘটবে। ক্লিয়ার? তো এইটাকেই বলা হচ্ছে যে শক্তি প্রবাহের 10% নিয়ম। সায়েন্টিস্টের নাম জানতে হবে, লিন্ডারম্যান, ওনার নামটা জানতে হবে, কে দেন এটা। তো যাই হোক, এইটা একটা। 2 নম্বর হচ্ছে গ্রোস শক্তি কি আর নেট শক্তি উৎপাদন কি, এটা তোমাদের জানতে হবে। গ্রোস মানে হচ্ছে সূর্য থেকে আলো, সূর্যের থেকে যতগুলো শক্তি আমি পেয়ে গেছি সবগুলো হচ্ছে গ্রোস। ক্লিয়ার? নেট শক্তি হচ্ছে আমার শরীরে বিভিন্ন ধরনের বিক্রিয়া টিক্রিয়া হইলো, কিছু শক্তি খরচ হয়ে গেল, হওয়ার পর যা কিছু থাকলো এটা হচ্ছে নেট শক্তি। ক্লিয়ার? তো গ্রোস এবং নেট প্রোডাকশন এই দুইটা জানতে হবে কি জিনিস। বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন
বইয়ে কিন্তু একটা তথ্য অ্যাড করা নাই, বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। সম্মানে হচ্ছে প্রক্রিয়া, ম্যাগনিফিকেশন, ম্যাগনিফাই মানে হচ্ছে বৃদ্ধি করা, ম্যাগনিফিকেশন মানে হচ্ছে বৃদ্ধি করার প্রক্রিয়া। যাই হোক, এখন আমি বলি বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন কি জিনিস। ধরা যাক তুমি একটা ধান ক্ষেতের মধ্যে অনেকগুলো কীটনাশক ছিটাইছো, তো ধান ক্ষেতের মধ্যে কিছু পোকামাকড় আছে, সবগুলো মরে নাই। আচ্ছা যাই হোক, ধান ক্ষেতের ক্ষেত্রে আমরা বাদ দেন, ধানের কথাই ভাবি। ধান ক্ষেতের মধ্যে তুমি কীটনাশক ছিটাইছো, সবগুলো ধানের কিন্তু ক্ষতি হয় না, তারা কিন্তু টিকে আছে। যখন একটা মানুষ ওগুলো খাওয়া শুরু করবে সবগুলো ধান, তখন একটা সময় হবে কি যে মানুষ তো একটা, ধান তো অনেকগুলো খাইছে, চালগুলো অনেকগুলো খাইছে, তো তার শরীরে কিন্তু বিষ জমতে থাকবে জমতে থাকবে জমতে থাকবে। সব ধান মিলে 1 কেজি বিষ বা 1 লিটার বিষ হচ্ছে ভাগ করে নিছিল, বেঁচে আছে। কিন্তু একটা মানুষ যখন সমস্ত ধানের চালগুলো খেয়ে তার শরীরে নেবে, তখন দেখা যাবে যে একটা মানুষের শরীরে তুলনামূলকভাবে বেশি বিষ জমে গেছে, তো একটা মানুষ আর তখন বাঁচবে না। তাহলে দেখো ইফেক্টটা আসলে বাড়ে, যত নিচ থেকে উপরে যায় ইফেক্ট বাড়া শুরু করে। বোঝা গেল? ধান কিন্তু মরে নাই, মানুষ কিন্তু ঠিকই মরে যাবে ওই বিষ খেয়ে। তো এটার নামই হচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। বায়ো মানে হচ্ছে জীব, এক জীব থেকে আরেক জীবে যখন বিষাক্ত পদার্থটা চলে যায় তখন ইফেক্টটা বেশি হয়, কারণ তুলনামূলক বেশি পরিমাণ তার শরীরে জমা হতে থাকে। এটার নামই হচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। তাহলে পরিমাণও বোঝাচ্ছে যে বেশি পরিমাণ জমা হচ্ছে তুলনামূলকভাবে, আবার একই সাথে হচ্ছে ইফেক্টটা বাড়তেছে, এটা বোঝাচ্ছে। একজন খুব মজা করে বলতেছে যে বায়োলজি হেটার্সের সোয়েটার চাই, কেউ বলছো যে ভ্যাকসিন চাই। কিছু মানুষের স্বপ্ন থাকে যে জীবনে এই করবে এই করবে। তো তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও, তোমার প্ল্যান থাকবে যে তুমি একসময় হচ্ছে সফটওয়্যার কোম্পানি খুলে বসবা। এটা নিজের কাজেও লাগবে, বাইরে তুমি বিক্রি করে দিবা, বা বিভিন্ন কোম্পানি তুমি সফটওয়্যারের কাজগুলো করে দিবা। তো আমার নিজেরও কিন্তু এরকম প্ল্যান আছে যে আমি ল্যাপটপ করব, নিজের টাকা পয়সা এখানে আমরা ইনভেস্ট করব। এখান থেকে আমরা চেষ্টা করব হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন কিছু করা যায় কিনা। বোঝা গেল? প্রিভেন্টিভ মেডিসিন মানে হলো, একটা জিনিস চিন্তা করো, বাংলাদেশে যখন প্রথম একটা সময় বাংলাদেশে কলেরা হলে সবাই মারা যেত। একটা সময় মানুষের খুব বেশি বিষক্রিয়া হতো, খাদ্যে বিষক্রিয়া হয়ে মানুষ মারা যেত। তো অনেক মানুষ আসতো হসপিটালে, স্বাভাবিকভাবেই মানুষ আছে পথে ঘাটে মাঠে ময়দানে হচ্ছে বাথরুম করতো। তো এগুলো পানি, বৃষ্টির পানির সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে একজন আরেকজন থেকে কন্টামিনেশন হতো, অনেক মানুষ আক্রান্ত হতো। হসপিটালে যখন আসতো এই মানুষগুলো, তখন হসপিটালে কী হতো, শত শত মানুষ হসপিটালের মধ্যে গিজ 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 করতেছে। তখন গভর্নমেন্টের কিন্তু ব্যয় বাড়তেছে, হসপিটালের নোংরা হচ্ছে, আমরা ঠিকঠাক সার্ভিসটা পাচ্ছি না, যেটা এখন হয় আর কি। একটা জিনিস চিন্তা করো, যেদিন থেকে বলা হলো যে বাসে বাসঝাড় বা হচ্ছে ক্ষেত খামারে বা হচ্ছে মাঠে ঘাটে বাথরুম করা যাবে না, যেদিন থেকে বাংলাদেশে এটা মোটামুটি হচ্ছে চালু হওয়া শুরু করলো, এবং কম টাকায় স্যানিটারি ল্যাট্রিন, 300 টাকায় স্যানিটারি ল্যাট্রিন কিন্তু দেওয়া হয়েছে। 300 টাকা দিচ্ছে, তোমার বাসায় স্যানিটারি ল্যাট্রিন বানাই দিয়ে গেছে। 1, 2 নম্বর হচ্ছে খাবার আগে এবং খাবার পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। বাথরুমে যাওয়ার পরে এসে সাবান দিয়ে হাত ধুতে হবে। এই ছোট্ট ছোট্ট চেঞ্জগুলো হওয়ার পর কিন্তু শত শত মানুষ রোগ থেকে কিন্তু বেঁচে গেছে। তাহলে তারা আর যন্ত্রণার মধ্যে পড়লো না, এই মানুষগুলোর হসপিটালে গেল না, রোগ কমলো। যেহেতু হসপিটালে যদি না যায় তাহলে প্রেশার কম পড়লো। এদের পেছনে তো সরকার কোটি কোটি টাকা খরচ করে। আমি একজন ডাক্তার, আমি জানি সরকারি হসপিটালে কিন্তু কোটি কোটি টাকার ওষুধ এবং সুবিধা আসে, এবং এগুলো কিন্তু সাধারণ মানুষরা কিন্তু নিয়েও যায়, কিন্তু তারা বোঝে না কখনো। এই যে প্যারাসিটামল বলো, হসপিটালে কিন্তু অ্যান্টিবায়োটিকও ফ্রি পাওয়া যায়। তো কিছু সিস্টেমের জন্য সব কিছু হাতে আসে না, তোমরা ভালো বোঝো কেন আসে না, বাট গভর্নমেন্ট কিন্তু দেয়। তো যখন কিন্তু ওই যে হাত ধোয়ার ব্যাপারটা চলে আসলো, 300 টাকা ল্যাট্রিন চলে আসলো, তখন কিন্তু বাংলাদেশ থেকে স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু তখনকার থেকে এখন শত শত গুণ উপরে উঠে গেছে। তো এরকম ছোটোখাটো অনেক ব্যাপার আছে, আমরা যে ধরে ফেলি কোন জায়গা দিয়ে রোগ ছড়াচ্ছে, কোন পথে রোগ ছড়াচ্ছে,
জাস্ট আমরা যদি মাঝখানে একটা ব্লক করে দিই, তাহলে কিন্তু এই যে এই বিশাল কোলাপসটা এটা আর হবে না। তো আমার নিজেরও একটা প্ল্যান আছে যে নেক্সট টাইম টাকা পয়সা হলে বা সামর্থ্য হলে লিঙ্ক লবিং যখন করার ক্ষমতা তৈরি হবে, তখন আমরা এই কাজগুলো করব। প্রিভেন্টিভ মেডিসিনে কাজ করা ইচ্ছা আর কি। তোমরা তো মাঝে মাঝে বলো আপনি ডাক্তার হয়েছেন, মানুষকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখছেন, আপনি নিজে ডাক্তারি করেন না কেন? আরে পাগলা, আমি নিজে ডাক্তারি করি না এর মানে এই না, বাট আমি কিন্তু হসপিটালে যেন না যাওয়া লাগে এই কাজটা কিন্তু তখন থেকে করে আসছি, এখনও করতেছি। তুমি কেন অসুস্থ হওয়া? তোমাকে কেন আমি হসপিটালে ট্রিটমেন্ট দেবো? তার আগে তুমি ভালো থাকো, সুস্থ থাকো। এটা কিন্তু আরও মজার একটা জিনিস। তো এটা কিন্তু হচ্ছে তোমরা যারা ডাক্তার হন নেক্সট টাইমে, তো মাথার মধ্যে প্ল্যান রাখবা যে হসপিটালে রুগী না দেখে মাঝে মাঝে গবেষণাও করা যায় ICDDRBতে। একটা মাত্র 5 টাকার প্যাকেট কলেরা স্যালাইন বলো কিংবা হচ্ছে খাবার স্যালাইন বলো, ভারতীয় উপমহাদেশে কিন্তু খাবার স্যালাইন আবিষ্কৃত হয়েছে। শত শত গ্রাম একটা সময় উজাড় হয়ে যেত, এখন কিছুই হয় না। তো ছোট্ট একটা কৌশল, 1 মুঠি গুড়, 1 চিমটি লবণ, আধাশের পানি, চেঞ্জ করে দিস। তাহলে এইটা খুঁজে বাইর করতে হবে। এটা তুমি যদি করতে পারো তাহলে তুমি কিন্তু আসলে রোগীদের সেবা দেওয়ার থেকে বেশি উপকার করলা। এই মুহূর্তে আমরা একবার চ্যাপ্টারের শেষ দিকে চলে গেছি, যদিও আমরা মাঝখানে কিছু রেখে আসছি, কারণ লাস্ট ডেতে আমরা এটা আলোচনা করবো। হট স্পট, হট মানে খুব গরম, তাহলে যে জায়গাটা খুব গরম, কোন জায়গাটা খুব গরম? যেখানে মানুষ বেশি, তাই না? যেখানে মানুষ বেশি থাকবে সেখানে গরম, তার মানে হচ্ছে যেখানে প্রাণী বেশি। প্রাণী মানে হচ্ছে শুধু মানুষ না, গরু, ছাগল, হাঁস, মুরগি, এখানে বিভিন্ন ধরনের গাছপালা সব কিছুই। তাহলে হট স্পট বলতে বোঝানো হচ্ছে প্রাণী বৈচিত্র্য যেখানে বেশি সেটাই। তো হট স্পট নিয়ে বলি যে এগুলা তো হচ্ছে বিলুপ্ত হওয়ার পথে, বৈচিত্র্যগুলো বিলুপ্ত হওয়ার পথে। যেমন বাংলাদেশে একটা সময় মানুষ খুব মরতো, সেই সময় খুব বেশি শকুন ছিল, এখন বাংলাদেশে শকুন নাই। কেন? মানুষ মরে না, কি খাবে? গরু মরে না, কি খাবে? গরু মরার সাথে সাথে পুঁতে রাখে, আর শকুন থাকবে? কিন্তু একটা সময় আমরা জানতাম না, গরু মারা যেত, গরুটাকে কিন্তু আমরা ফেলে আসতাম, শকুন এসে খেয়ে যাইতো। তাহলে শকুন যেহেতু এখন নাই, তার মানে কি আমরা গরু এখন পুঁতে রাখি, ঠিক কি না? এখন আর কলেরায় মানুষ মরে না যাদের মাংস খাবে, এখন যুদ্ধ হচ্ছে না যে মানুষ অনেক মরে যাচ্ছে, শকুন এসে খাবে। শকুন কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তাহলে শকুনটাকে আমরা কিন্তু রক্ষা করতে পারি কিভাবে? নানাভাবে করতে পারি। একটা হচ্ছে ইনসিটু, আর একটা হচ্ছে এক্সিটু। ইন মানে হচ্ছে ভেতরে, এক্স মানে হচ্ছে বাইরে। কিসের বাইরে? সিচুয়েশন বা অবস্থান বা যেখানে থাকবে সেই জায়গার বাইরে। তুমি একটা বাঘকে সুন্দরবনেই তুমি তাকে রাখার পর তুমি সেভ করলে, অভয়ারণ্য ঘোষণা দিলা, তাহলে কেউ আর ভেতরে ঢুকে শিকার করতে পারবে না, পারবে নাকি? তার এটা হচ্ছে সুন্দরবনে নিজের পরিবেশে থাকছে, এটা হচ্ছে ইন সিটু, নিজের পরিবেশে। তুমি ওখান থেকে নিয়ে আসলা কারণ ওখানে খুব বেশি বাঘ মারতেছে মানুষ, বাঘ মেরে বাঘের চামড়া, দাঁত, মাংস নিয়ে যাচ্ছে। তাহলে এখন কি হচ্ছে যে তুমি ওইটাকে নিয়ে এসে কোন একটা সাফারি পার্কের মধ্যে বা ইকো পার্কের মধ্যে তুমি রেখে দিলা, তাহলে বাঘ কিন্তু এখন এখানে চলে আসে, এটা হচ্ছে এক্সিটু, রাইট? আবার সাফারি পার্ক, ইকো পার্ক মানে কিন্তু এক্সিটু না, এটা আসলে ইনসিটু, মানে জাস্ট তার পরিবেশ থেকে তুলে নিয়ে আসলা। তো যাই হোক, আজকে আমি একটু ইনসিটু নিয়ে কথা বলি। ইনসিটুর কিন্তু নানা ধরনের উপকার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে এই প্রাণীটা নিজ পরিবেশে থাকছে, নিজেদের মধ্যে ব্রিডিং করছে, তাহলে ও যেরকম উর্বর তার বাচ্চা কাচ্চাও সেরকম উর্বর হচ্ছে। 2 নম্বর হচ্ছে বিলুপ্ত হওয়ার সংখ্যা কমে যাচ্ছে, কারণ পরিবেশ থেকে চেঞ্জ করলে স্বাভাবিকভাবে সে নতুন পরিবেশে থাকতে পারবে না, মারা যাবে। 3 নম্বর হচ্ছে তুমি এটার উপর গবেষণা করতে পারবে ইচ্ছা মতো, যে ওই পরিবেশে থাকলে তার আচার ব্যবহার কেমন, তার কোন ধরনের রোগ হচ্ছে, কিভাবে হচ্ছে, সে কিভাবে বাড়বে, গবেষণা করতে পারবা সুন্দরবনে গিয়ে, রাইট? তো এগুলো হচ্ছে উপকার। তার মধ্যে একটা টার্ম আছে, এটার নাম হচ্ছে রিক্যালসিট্রেন্ট। এদেরকে আমরা ইনসিটু প্রক্রিয়ায় সংরক্ষণ করতে পারি। রিক্যালসিট্রেন্ট কি জিনিস? তোমরা পেঁপের নাম শুনছো? পেঁপে, তো পেঁপের ক্ষেত্রে দেখা যায় যে পেঁপে খাওয়ার পর যে বীজগুলো আছে ফেলে দিলে হয়তোবা ওখান থেকে গাছ গজায়, কিন্তু তুমি একটু চিন্তা করো তো যে আমি এই বছর গাছটা লাগাবো না, পেঁপের বীজটা রেখে দাও, পেঁপের বীজটা নষ্ট হয়ে যাবে, রাইট? ঠিক কি না? তাহলে কিছু উদ্ভিদ আছে যেগুলোর বীজগুলা ঠিকঠাক থাকে না, নষ্ট হয়ে যায়। তাহলে এগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করব? এগুলোকে আমরা একটা পরিবেশ তৈরি করব যে এই জায়গার মধ্যে 10টা পেঁপের গাছ হবে, এরা মরবে, আবার পেঁপের গাছ হবে। যখন আমাদের নতুন বীজ লাগবে তখন আমরা ওখান থেকে পেঁপের গাছ থেকে পেঁপের বীজ সংরক্ষণ করে নিয়ে গিয়ে সাথে সাথে লাগাবো।
এই যে নষ্ট হয়ে যাচ্ছে রেখে দিলে এই বীজগুলোকে বলা হয় রিক্যালসিট্রেন্ট বীজ। ক্লিয়ার? ধান বীজ তো থেকে যায়, 1 বছর রাখা যায়, কোনো সমস্যা নেই। আলু তো রাখা যায়, কিন্তু পেঁপের বীজ তো নষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে রিক্যালসিট্রেন্ট বীজ। কেন এগুলো আমরা পড়ছি? কারণ হলো এখন মেডিকেল প্রশ্নগুলো মোটামুটি সহজ হয়। তোমরা যদি কখনো 91-92 সালের প্রশ্নগুলো সলভ করো, দেখবা আমাদের সময়ে প্রশ্নগুলো এরকমই ছিল যে টাফ হইতো। তবে আমাদের থেকে আরও আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নগুলো খুব টাফ। বইয়ের উপর যদি মারাত্মক দখল না থাকে সে কখনো মেডিকেলে চান্স পেত না। ঠিক আছে? তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখন যেহেতু প্রশ্ন সহজ হয়, তাহলে প্রশ্ন দিবে খুব সহজ সহজ। যেমন এই যে সাফারি পার্ক, এখান থেকে প্রশ্ন আসতেই পারে, কারণ এখানে 2টা সাফারি পার্কের নাম বলা আছে। বঙ্গবন্ধু সাফারি পার্ক, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কোনটা কোন জায়গায়? 2টা আছে, দেখবা 2টার নাম কোথায় কোথায় আছে। ডুলাহাজরায় আছে, গাজীপুরে আছে। তো এইটা আমাদের জানতে হবে। 2, বন্যজীব অভয়ারণ্য। বন্যজীব অভয়ারণ্য, যদি একটা বনের মধ্যে কিছু জীব থাকে, তুমি যদি বলো যে এটা অভয়ারণ্য, তাহলে কিন্তু তখন ওখানে সাথে সাথে পুলিশ বসে যাবে, গার্ড বসে যাবে, তাই না? গার্ড, বন বিভাগ বসে যাবে। তখন আর কিন্তু তুমি ওখানে শিকার করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, ওরা কিন্তু বেঁচে গেল। 2 একটা উদাহরণ আছে দেখিনি। বা গেম রিজার্ভ কি জিনিস, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। মাঝে মাঝে কিন্তু দেখবা যে শিকারে গেছে অমুক, তার মানে হরিণ শিকারও জায়েজ আছে। কোন জায়গায় জায়েজ আছে? কোনো একটা জায়গার মধ্যে কিছু হরিণ পালন করা হচ্ছে, একটা জঙ্গলের মধ্যে। টিকিট কাটতে হবে, টিকিট কেটে তুমি ওখানে হরিণ মারতে পারো, কারণ ওখানে ব্রিডিং করা হচ্ছে। তাহলে বন্য পরিবেশে গিয়ে তুমি হরিণ মারতে পারবা, কিন্তু বাট অন্য জায়গায় গিয়ে তুমি মারতে পারবো না। তো তোমরা জানোই যে কিছুদিন আগে পত্রপত্রিকায় খুব বেশি তোলপাড় হয়েছে একটা বিশেষ জায়গা নিয়ে, সেটা টেকনাফ। তাহলে শুট আউট, বন্যপ্রাণী মারার যে বাংলাদেশে গেম রিজার্ভ বলে একটা জায়গা আছে, যেখানে গেম বা খেলা যায়, গুলি করে মারা যায় বন্য প্রাণীকে, সেটা হচ্ছে টেকনাফে অবস্থিত। ক্লিয়ার? বিশ্ব ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য থেকে প্রশ্ন প্রায় আসে, সব জায়গাতে আসে। বিসিএস এর জন্য প্রিপারেশনটা এখনই হয়ে যাবে। সেটা হলো সুন্দরবনকে 1997 সালে বিশ্ব ঐতিহ্যের ঘোষণা দেওয়া হয়। সুন্দরবনকে 1997 সালে, আর আমরা নিজেরা দিয়েছি 1999 সালে। যখন বিশ্ব ঐতিহ্যের কথা বলেছি, তখন কিন্তু আমরা এটাকে আরেকটু নতুন করে পাত্তা দিয়েছি, যে পৃথিবীর জাতিসংঘ থেকে যখন বললো বিশ্ব ঐতিহ্য, তো এই জিনিসটা এখন পাত্তা দিতে হবে, রাইট? কারণ এখানে তুমি যদি এখন কোনো একটা খারাপ কাজ করো, এখন ইন্টারন্যাশনাল নিউজ হবে, তুমি বিপদে পড়বা। যদিও পাত্তা দেওয়ার বিষয়গুলা আসে, যে পাত্তা দিলাম কি দিলাম না, কিসের ঐতিহ্য কিসের কি, সেটা পরে, বাট তখন থেকে কিন্তু গুরুত্ব আর একটু বেশি করে দেওয়া হয়। মৎস্য অভয়ারণ্য থেকে যেটা জানতে হবে, হালদা, টাঙ্গুয়ার হাওর, আরও নানাবিধ আছে এখান থেকে। তো হালদা থেকে জানবা, হালদা কোথায়? আসলে চট্টগ্রামে। কোন নদীতে গিয়ে মিশেছে? কর্ণফুলী নদীতে গিয়ে মিশেছে। হালদা নিয়ে তো আমরা রুই মাছে গিয়ে পড়েছি, নতুন করে এখানে আর পড়ার কিছু দরকার নেই। টাঙ্গুয়ার হাওর, যেটা টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত? সুনামগঞ্জের তাহিরপুর এবং ধর্মপাশায় টাঙ্গুয়ার হাওর, তাই না? টাঙ্গুয়ার হাওর, টাঙ্গুয়ার হাওড়ে সম্ভবত আমি 2 দিন ছিলাম, সুনামগঞ্জের তাহিরপুর এবং ধর্মপাশা। তো এইটাকে বলা হচ্ছে কি বলে, 6 কুড়ি কান্দা 9 কুড়ি বিল, 6 কুড়ি কান্দা 9 কুড়ি বিল সম্ভবত বলা হয় এটাকে। এটা হচ্ছে বাংলাদেশের একটা বড় একটা ওয়েটল্যান্ড, মানে সব পানি টানি থাকে আর কি।
তো কান্দা বলতে আসলে কি বোঝানো হয়েছে? কান্দা বলতে যে একটু পানি কমে গেলে যে জায়গাগুলো উঁচু উঁচু হয়, যে জায়গাগুলো একটু উঁচু হয়, ভেসে থাকে, এগুলোকে কান্দা বলা হয়। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। এই দুটো দেখে নিবা। ইকো পার্ক, অনেক ধরনের ইকো পার্ক আছে। সব থেকে বড় ইকো পার্ক কোনটা এটা দেখে নিবা। জাতীয় উদ্যান, বাংলাদেশের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে হিমছড়ি, কক্সবাজার। হিমছড়ি কক্সবাজারে। এর থেকে হচ্ছে সব থেকে বড় জাতীয় উদ্যান কিন্তু হলো নিঝুম দ্বীপ। সব থেকে ছোট জাতীয় উদ্যান হচ্ছে আমাদের এলাকায়, দিনাজপুর রামসাগর, সব থেকে ছোট জাতীয় উদ্যান। তো এই তিনটা নাম অন্তত মনে রাখবা। আশা করছি এই টপিকগুলা থেকে কখনো প্রশ্ন আনকমন হবে না। ঠিক আছে? তো আমরা তো সহজ জিনিসগুলো ভুল করে আসি পরীক্ষার মধ্যে, কঠিনগুলো ঠিকই দাগাইছি। তোমরা একটু প্রশ্ন করো তো। বায়োলজিতে অ্যান্ট্রপি নিয়ে আলোচনা করার মতো আপাতত কোনো টপিক নাই, থাকলে আমরা আলোচনা করতে পারতাম। বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন তো পুষ্টির ক্ষেত্রেও হতে পারে। উদ্ভিদ থেকে খাদক বরাবর খাদ্য গ্রহণের মাধ্যমে উদ্ভিদের চেয়ে বেশি পুষ্টি পাচ্ছে। আসলে পুষ্টি বলতে পুষ্টি না, তো এটা আসলে শক্তির কথা বলা হয়েছে। তো শক্তি প্রবাহকে সম্পূর্ণ আলাদা বলা হয়েছে। ম্যাগনিফিকেশন বলতে শুধুমাত্র হচ্ছে টক্সিসিটির কথা এখানে বলা হয়েছে। হতেও পারে যে এক দলের থেকে আরেক দল বেশি পুষ্টি না, উৎপাদক থেকে খাদক বেশি পুষ্টি পাবে না, তাই না? কখনোই পাবে না, ধীরে ধীরে কমতে থাকবে। পুষ্টির ক্ষেত্রে কখনো বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন হবে না। আমি তো জানি এই প্রশ্নটা আসবেই। রামসার সাইট কি? রামসার মানে হচ্ছে ইরানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রামসার। তো ওখানে 1971 সালে একটা কনভেনশন হয়, একটা প্রোগ্রাম হয়। প্রোগ্রামের মধ্যে ঘোষণা করা হয় যে পৃথিবীতে কোন কোন জায়গায় পানি আছে এবং ওই জায়গাগুলোতে স্পেশালি কিছু প্রাণী উদ্ভিদ আছে যারা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, সেগুলোকে কিভাবে সেভ করা যায়, ওগুলোর উপরে কীভাবে কাজ করা যায়। তো ওই রামসার ইরান থেকেই সর্বপ্রথম এইটা ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে? তো তখন বাংলাদেশের দুইটা জায়গার কথা হচ্ছে ঘোষণা করা হয়, তার মধ্যে একটা হচ্ছে যে হাওরের কথা আমি বললাম সেটা, রামসার সাইট। রামসার হচ্ছে ইরানের একটা জায়গা।
হাকালুকি হাওরকে বলা হচ্ছে রামসার সাইড, প্রথমটা ছিল হচ্ছে সুন্দরবন। তোমাদের কি কি প্রশ্ন? মাহিন বলেছো ভাই পাইলসের গল্পটা অনেকে শুনে ফেলছে, এই জন্য এই গল্প বলা যাবে না। এক মঞ্চে একই গান বারবার বলা যাবে না। তো যাই হোক, আজকে যা পড়িয়েছি তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিই, তোমরা আগে থেকে পড়ে রাখবা, কারণ আমি নেক্সট পরীক্ষায় প্রশ্নটা করব। সেটা হলো এখানে কিছু উদ্ভিদ এবং প্রাণীর আলাদা করে লিস্ট দেওয়া হয়েছে। তো লিস্টগুলো পড়ার দরকার নাই, কোনটা পড়বো আমি বলে রাখি। সেটা হলো যেমন ঘড়িয়ালের কথা বলা আছে, শুশুকের কথা বলা আছে। যে ছোটো ছোটো যে আর্টিকেলগুলো আছে এই চ্যাপ্টারের মধ্যে, এই আর্টিকেলগুলো দেখবা। এখান থেকে যে জিনিসটা মনে রাখবা, সায়েন্টিফিক নেম এবং কোন জায়গায় পাওয়া যায়, একটুকু জানলেই হবে। এইটা তোমরা নেক্সট যেহেতু এক্সামে আমি এখান থেকে প্রশ্ন করব, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা আগে থেকে পড়ে নেবা। আর সায়েন্টিফিক নেমগুলো পড়ার সময় অবশ্যই ট্রিক ব্যবহার করবা, ট্রিক ছাড়া কখনো আগানোর ট্রাই করবা না। এগুলো একেবারে মুখস্থ করার দরকার নাই, মনে রাখবা যে এই শব্দ মিলে যাচ্ছে এর সাথে, এই শব্দের সাথে মিলে যাচ্ছে, এইভাবে মনে করবা। ঠিক আছে, তারপরে আমি শেষ দিনে সায়েন্টিফিক নেমগুলো নিয়ে একটু আলোচনা করব। তো যাই হোক, নেক্সট ক্লাসে আমি চাই তোমাদের যারা ফ্রেন্ড এই কোর্সে আছে সবাই যেন আসে, কারণ নেক্সট ক্লাসটা হচ্ছে অফিসিয়ালি আমাদের শেষ ক্লাস। তো একজন বলেছে ভাই 1 নম্বর চ্যাপ্টারের শেষের দিকে, বিশেষ করে ডিএনএ আরএনএ যে টপিকগুলো আছে, এখান থেকে কোনো ক্লাস আছে কিনা আপলোড দিতে। ক্লাস আছে ফার্স্ট ইয়ারের, কিন্তু ফার্স্ট ইয়ারের ক্লাসটা আমার নিজের মনে হয় যে আমি খুব খারাপ নিয়েছিলাম, তো এই জন্য এগুলো আমি তোমাদের আপলোড দিই নাই। তো দেখা যাক, আমি এগুলো নিয়ে নতুন করে ক্লাস নিব। আমি যখন হচ্ছে রিভিশনে যাব, রিভিশনে গিয়ে ইনশাল্লাহ এগুলো থেকে ভালো করে ক্লাস নিব, এই টপিকগুলো আমি পড়াবো। তো তোমাদের চিন্তার একদম কিছু নেই, ঠিক আছে? তো লাস্ট ক্লাস, আগামী ক্লাস, সেদিন আমি সবাইকে দেখতে চাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।